কুসুমপুর গ্রামে বনের পাশ ঘেঁষে একটা বাড়ি, সেটা মোহনের। মোহন তার স্ত্রী অনিতাকে নিয়ে থাকে। এখন গভীর রাত, বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলো লেশ মাত্র নেই, আকাশে মেঘ করেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই বিদ্যুতের আলোতে চারিদিক খানিক সময়ের জন্য আলোকিত হচ্ছে। এই খানিক আলো আর খানিক অন্ধকারে দেখা গেল এক চাদরে জড়ানো লোক হেঁটে যাচ্ছে। তার মুখটুকু দেখারও জো নেই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিশে গেল। কিছুদিনের ভিতর গ্রামের ছেলে ঈশানের বাড়ির বাইরে তার স্ত্রী নিয়তির করুণ চিৎকার ভেসে আসে। আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো তুই করেছিস, তবে তুই একা না, এই গ্রামের সবাই আমার ক্ষতি করেছে। আমি তার প্রতিশোধ নিতে এসেছি। এবার একে একে সবাইকে মারবো। চাদরের ফাঁক দিয়ে দেখা গেল লোকটার চোখ দুটো হঠাৎ করে কোটর থেকে ঠিকরে বাইরে বের হয়ে যায়, আর চোখের দুপাশ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। মুখের দুপাশ থেকে চামড়া ছিঁড়ে বের হয়ে আসে দুটো সূচালো দাঁত। সেই দাঁতাল মুখ দিয়ে সোজা কামড় বসিয়ে দেয় নিয়তির ঘাড়ে, আর তাতেই বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আর কিছুক্ষণ হাত পা ছুঁড়ে ছটফট করতে করতে নিথর হয়ে যায়। পরদিন সারা গা জুড়ে শোকের ছায়া নেমে এলো। এমন কাজ কে করতে পারে তা কেউ বুঝে উঠতে পারছিল না। হাই 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 রে, আমাদের কুসুমপুর গ্রামে কি হয়ে গেল? কোন অপশক্তির চোখ পুড়েছে বুঝতেই পারছি না আমি। কি হয়েছে? আর বলো না, ঈশানের বউটাকে কে যেন নৃশংসভাবে মেরে ফেলেছে, সাথে মাংসও খেয়ে নিয়েছে। কি বিভৎস! থাক বাবা, তুমি আবার ওসবের ভেতরে যেও না, যে বিপদ ডেকে কাজ নেই। অনিতা, অনিতা, কি হয়েছে? অনিতা কোনো জবাব দিল না। মোহন এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, তার সাথে সাথে একটা ঝাঁকি লাগালো মোহনের হাতে। অনিতা এরপর তাকিয়ে বলল, আমাকে কে যেন ডেকেছিল। তুমি নিশ্চয় কোনো স্বপ্ন দেখেছিলে, আর তোমাকে আবার কে ডাকতে যাবে? আসো, শুতে আসো। আচ্ছা, তোমার মুখে রক্তের দাগ কেন? কই, ইস, এত রক্ত এলো কোথা থেকে? হয়তো কেটে ছিঁড়ে গেছে, চিন্তা করো না, আসো। অনিতাকে ঘরে নিয়ে চলে যাই। পরদিন সকালে ঠিক একই ঘটনা ঘটে, আরো একজনকে মেরে ফেলা হয়েছে। মোড়লের বাড়িতে একটা লোক নালিশ দিয়ে যায়। কি ব্যাপার, কার নামে নালিশ করতে এসেছো তুমি? মোড়ল সাহেব, আমার ওই মোহনকে সন্দেহ হয়। ওর বাড়ির বাইরে আজ আমি বেশ অনেক ফোঁটা রক্ত দেখেছি। আমার মনে হয় মানুষগুলোকে ওই মারছে। এভাবে সন্দেহের বশে তো কাউকে দোষী করা যায় না। মোড়ল সাহেব, আপনি ওকে নিয়ে একটা বিচার বসান, সেখানে সব সত্যি মিথ্যা যাচাই হয়ে যাবে। লোকটার কথায় মোড়ল মোহনাকে ডেকে পাঠালো। মোড়লের বাড়িতে বিচার বসলো। মোড়ল সাহেব, আমি খুন করব এই কথা তো চিন্তাও করতে পারি না। আর আমার বাড়ির কাছে রক্ত কিভাবে আসলো আমি তাও বুঝতে পারছি না। মোহন, সঠিক প্রমাণ নেই বিধায় তোমায় ছেড়ে দিলাম, কিন্তু কাজবাজ যা করবে একটু বুঝে শুনে করবে। মোড়লের বিচার যে ওখানে দাঁড়িয়ে থাকা লোকেদের মনোপুত হলো না, তা তাদের মুখের দিকে তাকিয়েই বোঝা গেল। লোক সমাগম ভেঙে গেল। এরপর কেটে গেল 2 দিন। এ দুদিনে আর কোনো সমস্যা হলো না, কিন্তু বিপত্তি দেখা গেল 3য় দিনে। সকাল সকাল রতন ছুটে এলো মোড়লের বাড়িতে। কি হয়েছে রতন, এত সকালে আমার বাড়িতে?
সব ঠিক আছে তো? না মোড়ল সাহেব, গ্রামে আবার বিপদ ঘটে গেছে। এবার অপরাধী আমাদের সামনে। কি বলছো? কে সে? মোহন দাদার বউ অনিতা নদীর পাড়ে আছে। তবে এখন আর সে অনিতা রূপে নেই, ডাইনি হয়ে বসে আছে। মোহন সহ বাকি সবাই ওখানে আছে। আপনি তাড়াতাড়ি আসুন। মোড়ল রতনের কথা শুনে পড়িমড়ি করে ছুটল। নদীর পাড়ে সত্যি বেশ বড় ভিড় হয়ে আছে, আর সেই ভিড়ের একটু দূরে মাটিতে বসে আছে অনিতা। না, ঠিক অনিতা বলা যায় না তাকে। তার বিকট কুৎসিত কদাকার মূর্তি, চোখ দুটো যেন আগুনের মতো দাউ দাউ করে চলছে। তার কাছে যেতে সাহস পাচ্ছে না কেউ। মোহন এর ভিতরেই মাটিতে বসে আছে। মোহন, তোমার বউ তাহলে এই কাজ করছে? আমার বউয়ের একই সর্বনাশ হলো মোড়ল সাহেব। কার কুনজর পড়লো ওর উপরে? শোনো মোহন, গ্রামের সবাই এই অপরাধের শাস্তি চাই। একে গ্রামে রাখলে আমরা কেউ বাঁচবো না, কেউ না। এই তোরা ওই ডাইনিকে নদীতে ডুবিয়ে মেরে ফেল। মোড়লের কথা শুনে ডুকরে কেঁদে ওঠে মোহন। আর কয়েকটা লোক হাতে লম্বা লাঠি নিয়ে এগিয়ে যেতে থাকে অনিতার দিকে। তখনই একটা গগন বিদারী হাসি দিয়ে ওঠে ডাইনিরূপী অনিতা। মারবি মারবি আমাকে? আয় আয়, একটাকেও জীবিত ছাড়বো না। আয় আয়। ভয় পেও না, এগিয়ে যাও। লোকগুলো যখন একেবারে অনিতার ঠিক কাছে পৌঁছে যায়, ঠিক তখন পেছন থেকে একটা ভারী গলা ভেসে এলো। সবাই তাকিয়ে দেখলো এক তান্ত্রিক দাঁড়িয়ে আছে। এই তোরা কি করছিস? একটা দুষ্ট ডাইনির সাজায় নির্দোষ মহিলাটাকে দিতে যাচ্ছিস? ছি 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 ছি। বাবা, কি করব? ও একজনের পর একজনকে মেরে ফেলছে। এমন চলতে থাকলে তো গ্রামের কোনো মানুষই থাকতে পারবে না। তান্ত্রিক বাবা, আপনি আমার বউকে বাঁচান। ও ছাড়া যে আমার আর কেউ নেই। ওই দুষ্টু ডাইনিটাকে দূর করে ওকে মুক্ত করে দিন। তান্ত্রিক আরো দুপা এগিয়ে গেল অনিতার দিকে, আর এক দৃষ্টে তাকিয়ে রইল। অনিতাও তান্ত্রিকের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে তীব্র প্রতিহিংসা। আমাকে কেউ মারতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। আমি আমার প্রতিশোধ পূরণ না করে মরবো না। তবে রে, এই নয়। এই বলে তান্ত্রিক তার হাতে থাকা ঘটি থেকে কিছু জল অনিতার গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে বিদ্যুতের মতো কেঁপে ওঠে অনিতার শরীর। সারা দেহ ঝাঁকি দিতে থাকে, আর সেই সাথে আকাশ ফাটানো বিকট চিৎকার। বল, কি তোর প্রতিশোধ? কেন নির্দোষ মানুষগুলোকে এভাবে শেষ করছিস? কেন? আজ থেকে 30 বছর আগের কথা। আমাকে আর আমার মেয়েকে এই গাঁ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই না, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিংস্র কুকুর আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। সেই কুকুর আমাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কি অপরাধ করেছিল যে এত বড় শাস্তি দিল তোকে? আমি কোনো অপরাধ করিনি। স্বামীহারা একটা মেয়ে নিজের শেষ সম্বলটুকু জমিদারের হাতে তুলে দিইনি। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। যে শাস্তি আমি সেদিন পেয়েছিলাম, আজ তার প্রতিশোধ নিতে এসেছি। এই শাস্তি এই গাঁয়ের সবাই পাবে। তোর প্রতিশোধ পূর্ণ হতে আমি দেব না। যা, আজ থেকে তুই মুক্ত। এই বলে তান্ত্রিক তার সবটুকু ঘটির জল অনিতার গায়ে ঢেলে দিল, আর সাথে সাথে একটা বিকট চিৎকার করে অনিতার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে বাতাসে মিলিয়ে গেল। আজ আপনি সময় মতো না আসলে আমার বউকে আর বাঁচাতে পারতাম না তান্ত্রিক বাবা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। গ্রামের সবাই তান্ত্রিকের নামে জয় জয়কার করতে লাগলো। অনিতাও এই সম্মুখ বিপদ থেকে বেঁচে গেল। কুসুমপুর গ্রামে আর কোনো সমস্যা রইল না। সবাই আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।